একদিকে আরজি কর, অন্যদিকে কি চলছে মেডিকেল কলেজে, আজকে দর্শকদের এক্সক্লুসিভ সেই তথ্য যদি আপনি ভেতর থেকে দেন। কিশোর, এই আজিকর ঘটনাক্রমে পড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইলিগাল একটা নেক্সাসের কথা সব জায়গা থেকে বেরোচ্ছে। আক্তার আলী সাহাবও সেই কথাটা বলেছেন যে এই নেক্সাসটা শুধু আজিকরে ছিল না, এই প্রত্যেকটাই মেডিকেল কলেজে এটা ছড়িয়ে আছে। ডক্টর রনক বললেন যে শুধুমাত্র মেডিকেল কলেজে নয়, এবং ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আর নানা রকমের স্বাস্থ্য ভবনতেও এই জিনিসটা ছড়িয়ে আছে। সেই ক্রমে আমরা কয়েকদিন আগেই দেখিয়েছিলাম যে যে জিনিসটা এখন মিডিয়াতেও চলে এসেছে, কালকে ওটা প্রকাশিত হয়েছিল যে মেডিকেল কলেজে দুজন প্রফেসর তারা একজন ছাত্রীকে প্রেশারাইজ করছিলেন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি জয়েন করার জন্য, হুমকি দিয়ে দিচ্ছিলেন যে ওকে হস্টেল দেওয়া যাবে না, ওর বাবাকে চাকরি থেকে সরানো হবে। সেই জিনিসটা নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল, আর স্টুডেন্টদের প্রেশারাইজ করার পর সেই কমিটি রিপোর্টটা 3 মাস পরে কালকে বেরিয়েছে। আর সেই কমিটিটা বের হওয়ার পর সেই ডিন আর সেই যে দুজন প্রফেসর ওই ঘটনাতে লিপ্ত ছিলেন ওনাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা থেকেই আমরা বুঝতে পারছি এই যে থ্রেট কালচার, এই যে নেক্সাসটা শুধু ইলিগাল জিনিস না, এই যে একটা থ্রেট কালচার যেটা আমাদের স্টুডেন্টদেরকে সবসময় ট্রান্সফার, মার্কস, ফেল করানো ভয় দিয়ে যে থ্রেট কালচারটা চলছে, সেটার জন্য মেডিকেল কলেজ কিন্তু একটা স্টেপ নিয়েছে সেই থ্রেট কালচারটাকে নাশ করার জন্য। মানে শুধু আরজিকর নয়, শুধু আজিকর একদমই না, শুধু আজিকর নয়, মেডিকেল কলেজে থ্রেট দেওয়া হচ্ছে। কি জন্য থ্রেট দেওয়া হচ্ছে? যেন ট্রান্সফার করে দেওয়া হবে, মার্কস কম দেওয়া হবে, ওদেরকে কি করতে হবে, তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে, সেটা কোনো নাম নেওয়া হবে না, কিন্তু ইট ইজ ভেরি মাচ এভিডেন্ট যে কোন পক্ষটা এটা করছে অ্যান্ড কোন জিনিসটা বাইরে এসেছে। তার সঙ্গে একটাও বড় একটা জিনিস যেটা আমি স্টুডেন্ট ফান্ড থেকে আপনাদের সবাইকে জানাতে চাই, যে আজকে যে অনেকেই নেতা মন্ত্রী পক্ষ হোক বিপক্ষ হোক, তারা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে এসে ডাক্তারদের বিরুদ্ধে আপনাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করবেন যে আমরা এই যে কর্মবিরতি করছি তাতে নাকি চিকিৎসা অবরোধ হচ্ছে। তার জন্য একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আজকে এই যে গোটা 15 দিন ধরে এই যে আন্দোলনটা চলছে, এতদিন পরও আমাদের সঙ্গে কে দাঁড়িয়ে আছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে? কলকাতা পুলিশ না, কোনো রাজনৈতিক দল না, কে দাঁড়িয়ে আছে? এই সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেক দিন 8 থেকে 10টা র্যালি বের করছে। কেন? কারণ এই যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সেই রুগীর মৃত্যু দেখে, তাদের জন্ম থেকে, তার ভর্তি থেকে, তার চিকিৎসা, ওষুধপত্র, এবং এটাও না, যদি তুমি কোনো একটা লেবার রুম, গাইনি লেবার রুমে যাও, সেখানে ডাক্তাররা নিজে হাতে ওদের পেচ্ছাপ পায়খানাটাও পরিষ্কার করে। তার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ আমাদের জন্য দাঁড়িয়ে এসে প্রতিবাদ করছে। আর এই আন্দোলনটা আজকে শেষ হবে না, এই আন্দোলনটা শুধু বিচারের সঙ্গে শেষ হবে না, এই আন্দোলনটা ইলিগাল নেক্সাসটাকে তুলে ফেলে দেবে এখান থেকে। বেশ, যোগের সঙ্গে থাকো একটু, আমি যাব অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু, সরাসরি এখানে শুনলেন এবং সেখানে অ্যাকশন নেওয়া হয়েছে, আপনি বলবেন স্যার, আপনি বলবেন অ্যাকশন নেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, তিনি তৃণমূলে জয়েন করার জন্য প্রেশারাইজ করছিলেন বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে এই কালচার চলছে, একদিকে সন্দীপ ঘোষের মতো ব্যক্তিকে পলিটিক্যাল রাজনৈতিক মদতে উপরে বসিয়ে রাখা হচ্ছে, আরেকদিকে ছাত্রছাত্রীরা একটি রাজনৈতিক দল না করলে, আপনি শুনলেন নিজের মুখে একজন ডাক্তার বলছেন যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, মার্কস কম দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। আপনি কি এগুলোকে কন্ডেম করবেন না, নিন্দা করবেন না? 100বার কন্ডেম করব। এবং তার সঙ্গে একটা কথা বলি, দেখুন, উত্তরবঙ্গ লবির রেফারেন্স টেনে বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিজেপির মুখপাত্ররা পর্যন্ত, যেহেতু মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে ইঙ্গিত করে কুৎসিত সব ইঙ্গিত করে যাচ্ছেন। একটি নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রাজনৈতিকভাবে 100বার লড়বেন, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে জড়িয়ে একটা কুৎসিত ইঙ্গিত করতেই হবে। এইটা বোধহয় না করলেই ভালো হতো, যদিও বিজেপির থেকে অন্য কিছু আমরা আশা করি না। সুকান্ত মজুমদার তো করেইছেন, আপনিও করেছেন, তিনি কি বলেছেন? আচ্ছা বলেন, দুজন এখনো বলেননি, তার চরিত্র নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী, বলেনি, সেখানে আপনি বলুন না কি কি খারাপ কথাটা আমি বলিনি। ধরা যাক আপনি যেটা বলছেন, আমি শেষ করে পাস করে আসেনি সুকান্ত মজুমদার। আচ্ছা বেশ, আমি শেষ করে নি। যে ইঙ্গিতের কথা আপনি বলছেন, যে ইঙ্গিতের কথা আপনি বলছেন, যদি সেটা কুৎসিত হয়ে থাকে আপনার মতো, ধরা যাক, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তার পাল্টা আপনারা একই জিনিস করবেন। বিজেপির থেকে যদি অন্য কিছু আমরা আশা করি না, সজল বাবু আপনার থেকে। অনির্বাণ বাবু দ্রুত শেষ করুন, দুজন এখনো বলেননি, দ্রুত 1 মিনিট। সজল বাবু বলুন।
এবার এই জায়গাটায় বোঝা যায় যে নারী নির্যাতনের প্রতিবাদ করতেই আরেকজন নারীকে ঘিরে কুৎসিত ইঙ্গিত করা মানে আদতে তাদের মানসিকতাটা ঠিক কি? এক। অনির্বাণ বাবু, আমি যে প্রশ্নটা করলাম তার উত্তর- সেখানে আসছিলাম দ্রুত। এখানে ডাক্তার রৌনক হাজারি নিজে বলেছেন যে তিনি শাসক দল বা সরকার পক্ষের Pro-government। দিকে সমর্থক একটি সংগঠনেরই অংশ। অর্থাৎ এখানে কোথাও একটা দেখা যাচ্ছে যারা সরকারের দিকে বা হেলে থাকা সংগঠনের অংশ তারাই কিন্তু প্রতিবাদ করছেন বা হ্যাঁ, তারাও শান্তনু কিন্তু সেনও প্রতিবাদ করেছিল। করছেন। শান্তনু সরল, আমি সেনও শেষ করিনি, করেছিল। সরল, আমি শেষ করিনি। হ্যাঁ, দ্রুত, দ্রুত। Out হয়ে গেছে। এটা শেষ করিনি। তাদের তরফ থেকেও কিন্তু প্রতিবাদটা আসছে, যার ফলে এক্ষেত্রে যারা নেক্সাস চালাচ্ছেন বা চালিয়েছেন বলে অভিযোগ, তারা কার পক্ষে সাহায্য পেয়েছেন না পেয়েছেন তার থেকেও ইম্পর্টেন্ট প্রতিবাদটা এক্ষেত্রে হচ্ছে, এবং সেটা শাসকপন্থী যারা তাদের দিক থেকেও হচ্ছে। তারা যদি তথ্য এখানে যেমন দিচ্ছেন, হোপফুলি তারা এখন তদন্ত যারা করবে, সিবিআই করছে যেহেতু আর্থিক দুর্নীতির, তাদের কাছেও ডিপোজ করবেন। আমরা একদম একান্তে আমরা রীতিমতো চাই যে এটার শেষ হোক, এটার কোনো রকম আবার যেন সিবিআই এর গোলা জলে হারিয়ে যাওয়া তদন্ত। আচ্ছা বেশ, অনির্বাণ বাবু, এই মুহূর্তে একটা ব্রেকিং রয়েছে। এই মুহূর্তে ব্রেকিং, অভয়ের জন্য বিচারের দাবিতে রাস্তায় এবার নামলেন সাধু সন্তরা। বাকি দুজনের কাছে যাওয়ার আগে এই মুহূর্তে বিগ ব্রেকিং, রাস্তায় নেমেছেন সাধু সন্তরা, সন্ন্যাসীরা, খড়দহে সাধু সন্তদের মিছিল। এই মুহূর্তে সেই ছবি নেব, খড়দহের সাধু সন্তদের মিছিল, তারাও রাস্তায় নেমেছেন। মিছিলে ছিলেন কবি, সাহিত্যিক, শিল্পীরা। সেই ছবি, সাধু সন্তরা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন, তারাও দাবি করছেন জাস্টিস ফর আরজি কর, একশর জাস্টিস ফর আরজি কর। ফিরবো আলোচনায়। এই মুহূর্তে আমি যাব ডক্টর প্রসূন, সেই ছবি। এই মুহূর্তে সেই ছবি, সাধু সন্তরা রাস্তায় নামলেন আরজি করের প্রতিবাদে, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে। ডক্টর প্রসূন কুমার ঘোষের কাছে আমি যাব। ডক্টর প্রসূন, আপনি রিপাবলিক বাংলা এর আগেও অনেক বিস্ফোরক অভিযোগ করেছেন। আজকে রিপাবলিক বাংলার দর্শক প্রায় কয়েক লক্ষ মানুষ শুধু ইউটিউবে দেখছেন এবং বহু লক্ষ মানুষ টিভিতে দেখছেন। তাদের বলুন, সন্দীপ ঘোষ পলিটিক্যাল ফিগার ছিলেন না, এটা যারা বলছে তাদের দাবি কতটা সত্যি, এবং সন্দীপ ঘোষের মাথায় যে রাজনৈতিক আশীর্বাদ ছিল, সেই আশীর্বাদের কতটা শক্তিশালী ব্যক্তিরা তার মাথার পিছনে ছিলেন? দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ওনার যোগাযোগ ছিল কি ছিল না সেটা সমস্ত নিউজ চ্যানেল তার টিভি বা তার ছবির মাধ্যমে দিতে পারে। যেহেতু আরজি করের সাথে তো আরজি করের ভেতরেও তো আমি ছিলাম না বা আমি নেই, সেই কারণে উনি রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী সেটা আমার থেকে ভালো আপনারা জানেন। কিন্তু প্রশ্নটা এখানে সেটা নয়। প্রশ্নটা হচ্ছে, আমি ভীষণ আশাবাদী লোক, যত খারাপ কিছু হোক তার থেকে আশা আমি চেষ্টা করি। কিভাবে চেষ্টা করি? যে মানুষটি মারা গেছে সে আমার কলিগ ছিল, আজ থেকে 1 বছর পরে 8 মাস পরে সেই চেস্ট মেডিসিনে এমডি করে হাজার হাজার লোককে সে দেখতো। আমি আশাবাদী কোথায়? যে এই যে ঘৃণ্য ঘটনা ঘটেছে সেই ঘটনার দায়িত্বে এখন ভারতবর্ষের শ্রেষ্ঠ এজেন্সি রয়েছে, যাকে আমরা সিবিআই বলি। আমরা সবাই চাইব আশার সাথে যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু যেন সিবিআই বের করে। আজকে সন্দীপ ঘোষ, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, এগুলো শুধুমাত্র একটা নাম। তার পিছনে কারা ছিল, কার সাপোর্টে সে এত দূর বেড়েছে, তার এত ক্ষমতা কি করে হয়? আজকে তো আরজি করের সমস্ত তথ্য নথি সিবিআই এর হাতে চলে গেছে, এই কেস সংক্রান্ত সমস্ত কিছু চলে গেছে। তাই আমি আপনাকে বলবো যে আমি এই কারণে আশাবাদী, এই লোকটি যদি কোনো জায়গায় অথবা বহু জায়গায় যে বদমাইশি করে থাকুন না কেন, আমি বলবো এত রকম সুযোগ সুবিধে, অ্যাডমিনিস্ট্রেশন এবং সায়েন্স নিয়ে সিবিআই আজকে ঝাঁপিয়েছে এই কেসে, ঝাঁপানো উচিত। তার কারণ এটা কোনো বাবা মায়ের কোল ছেড়ে কোনো মেয়েকে শেষ করে দেওয়া নয়, এটা একটা সিস্টেমকে, একটা বিলিফকে, একটা বিশ্বাসকে আঘাত করেছে এই মৃত্যু। আমি বলবো সব রকম কিছু নিয়ে, ট্রুথ সিরাম থেকে শুরু করে, লাই ডিটেক্টর থেকে শুরু করে, পলিগ্রাফ থেকে শুরু করে সব কিছু নিয়ে এর বিচারটা করুন। এবং তার মধ্যে যে যে জায়গাতে এই সন্দীপ ঘোষের মতো লোকগুলো রয়েছে এবং তার আগে এর পিছনে যে যে লোকগুলো রয়েছে তাদের ধরার দায়িত্ব, আইডেন্টিফাই করার দায়িত্ব এবং তাদের সাজা দেওয়ার দায়িত্বও কিন্তু সিবিআইয়ের উপরে বর্তায়। ঠিক, একদম ঠিক। এখান থেকে আমি যাব, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তারপর আরেকবার যাব আরেকবার যাব মিস্টার আক্তার আলীর কাছে। তার আগে এই মুহূর্তে একটা সিকোয়েন্স নেব। সেই সিকোয়েন্সে স্পষ্ট প্রমাণিত হয়েছে কিভাবে আরজি করের ভিতর দুর্নীতি চলতো, অন্তর্তদন্ত, সেই অন্তর্তদন্ত দেখুন, তারপর আসছি অরিন্দম আচার্যের কাছে এই মুহূর্তে। এই যে ডক্টর দেবাশিস সোম, সর্বস্তরের দুর্নীতি, এমনকি আক্তার আলী অভিযোগ করেছেন যে তিনি আরজি কর হসপিটালে পোস্টিং ছিলেন, কিন্তু কয়েক মাস আগে তার সেই পোস্টিং সরে যায়, অর্থাৎ তিনি ট্রান্সফার হয়ে যান।
তবুও আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে বহাল ছিলেন। তার সম্পূর্ণ প্রুফ এখনো পর্যন্ত এই যে গাড়িটি, এই গাড়িটি দেবাশিস সোমের, সেটি তার ড্রাইভার নিজে সেটা বলেছেন, এই গাড়িটি দেবাশিস সোমের। এখানে এখনো পর্যন্ত আরজিকর হসপিটালের বোর্ড দেওয়া আছে। শুধু তাই নয়, দুর্নীতি কোন পর্যায়ে গেছে আরজিকর মেডিকেল কলেজের এই যে টেম্পোরারি কার পার্কিং, এই কার পার্কিংটি পরিষ্কার লেখা রয়েছে, ভেহিকেল নাম্বার এখানে লেখা রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল কার পার্কিং, ভেহিকেল নাম্বার, গাড়ির নাম্বার এবং ভ্যালিড আপ টু 24 অগস্ট 2021। এই 2021 অবধি এই কার পার্কিং যে স্টিকার সেটি ভ্যালিড ছিল, অর্থাৎ 2021-এর পরে এই কার পার্কিং দিয়ে আর কোনো গাড়ি পার্কিং করা যাবে না আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের ভিতরে। কিন্তু তারপরেও এই গাড়িটি প্রতিদিন হসপিটালের ভিতরে যেত, দীর্ঘক্ষণ সেখানে পার্কিং অবস্থায় থাকতো এবং তারপরে আবার বেরিয়ে আসতো। আক্তার আলী তার যে অভিযোগ, সেই অভিযোগপত্রে বলেছেন যে অবৈধ পার্কিং ছেয়ে গেছিল আরজিকর মেডিকেল কলেজে, সেই অবৈধ পার্কিংয়ের সুবিধা নিয়েছিলেন ডক্টর দেবাশিস সোম। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।